আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 102 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আপনার নামের সাথে আমার নাম কেন জুড়ে দিয়ে গেলেন না? কেন সমাজে আপনাকে হারানোর সুখে রঙিন কাপড় পরা অধিকার দিলেন না? আপনি আপনার প্রতিশ্রুতি রাখেননি, কেন ঠকালেন আমাকে? এটা তো কথা ছিল না। ঘুমের মাঝে ধর পড়িয়ে উঠল সানি, গা ঘেমে একাকার অবস্থা, অনবরত হাঁপিয়ে যাচ্ছে সানি। বুঝতে পারল ভয়ঙ্কর স্বপ্ন দেখে ফেলেছে। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে এমন প্রভাব পড়েছে। এক হাতে কপালে ঘামটুকু মুছে নিল সানি। হাত পা অনবরত কাঁপছে। সানি ঘড়ির কাঁটার দিকে তাকালো। হালকা ডিম লাইটের আলোয় ঘড়ির কাঁটা দেখলো রাত 3টের কাছাকাছি। চোখ লেগে এসেছিল রাত 2টার দিকে। 1 ঘন্টার কাটানা ঘুরতেই ঘুম ভেঙে দিল দুঃস্বপ্নে। কত কষ্টে এ দুচোখ বুঝিয়েছিল এই মুহূর্তে আর ঘুম ধরবে না। উঠে দাঁড়ালো বিছানা থেকে। এরপর থেকে উজু করে তাহাজ্জুদের নামাজ পড়া ভালো, অন্তত মনের অস্থিরতা নিরাময় হবে। ঘড়ির কাঁটা তখন ভোর 4টার কাছাকাছি। তাহাজ্জুদের নামাজ শেষ করে জায়নামাজে মাথা রেখে শুয়ে আছে সানি। সিজদার জায়গায় একের পর এক বিন্দু বিন্দু চোখের পানি গড়িয়ে পড়ছে। নিস্তব্ধ ঘরে সিলিং ফ্যানের আওয়াজ আর এক যুবকের নীরব বা কান্না। কান্নার আওয়াজ নেই, তবে এই যন্ত্রণা অসহনীয়। সানি ভাঙা কণ্ঠে বলে উঠল, 7টা বছর ধরে প্রতি প্রার্থনাতে আমি একজনকে চেয়ে আসছি, অথচ কত সহজে একজন পেয়ে যাচ্ছে। তাকে পাওয়া যদি এতটাই সহজ হতো তাহলে আমার ক্ষেতের জটিল কেন? এ সমাজে একটা ভুলের ক্ষমা কেন জানে না? কেন সমাজের কথা বলছি, কেন আমাকে তো আমার রক্তই আজ অব্দি ক্ষমা করলো না? আমি এতটাই ক্ষমার অযোগ্য? দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে আমার আপনজন আমার মৃত্যুর ছক তৈরি করলো। 26টা বছর সেই আপনজনদের মন পাওয়ার ব্যর্থ চেষ্টা করে গেলাম, অবশেষে শূন্য হাতে ফিরে এলাম আমি। যেন পূর্ণতা ভরিয়ে দিতে চাইলো। যে চোখে আমি বাঁচার স্বাদ দেখলাম সেই চোখ আজ আমার দৃষ্টির বাইরে। আমার উপর সবাই এক চিটিয়ে জোর খাটিয়ে আসছে। একজন আমাকে দুনিয়া আনলো মাতৃত্বের স্বাদ নিতে, আরেকজন জোরপূর্বক হানা দিল আমার হৃদয়ে। আমি যদি জোর খাটাই, আমি যদি আমার চাওয়া জোর কেড়ে নেই, অন্যায় হয়ে যাবে। অন্যায় কিসের? এখানে কোনো অন্যায় নেই। যদি অন্যায় থাকে দায়ভারও এই সমাজকে নিতে হবে। সানি ডুকরে কেঁদে উঠল। এবার নিস্তব্ধ ঘরে সিলিং ফ্যানের আওয়াজে সঙ্গে যুক্ত হলো এক যুবকের ভয়ঙ্কর আর্তনাদ। আমি তো এমনটাই চাইনি, কাউকে আঘাত করে কিছু পেতে চাইনি। আমি কি অপরাধ করেছি যার শাস্তি স্বরূপ দোয়া আমার জন্য কাম্য নয়? আমি তো একই ভুলে দৌড়াতে চাইনি, তবে কেন বাধ্য করা হচ্ছে? কোন ভুলের সাজা পাচ্ছি আমি? মনে হয় ভুল আমার। এই সমাজের মাঝে নিজের চাওয়া জোর করে কেড়ে নিতে হয়। আমি বেশি ছাড় দিয়ে ফেলেছি। সানি এক হাত চোখ মুখ মুছে নিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, আমি এই 4 মাসে পোষা পানির মায়া ত্যাগ করতে পারছি না। 26টা বছর ধরে আমাকে বুকে পুষেছে। আমি এতটাই ব্যর্থ কেন? বিন্দু পরিমাণে মনে জায়গা করে নিতে পারিনি। আমার 26 বছরে এত চেষ্টা বিজয়ী হতো যদি একবার নিজের চোখ দেখতে পারতাম। তাদের জন্য এত কিছু করেছি, তারা আমার জন্য আফসোস করে কিনা? খান বাড়িতে সকাল থেকে সবার ব্যস্ততার ছুটাছুটি। দুপুরের লোকজন চলে আসবে সবাই। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই আলোচনায় বসবে। সবাই কাজে ছুটাছুটি করলেও মানসিকভাবে ভালো নেই কেউ। তবু সবার মুখে নীরবতা। আয়াত বাড়ি ফিরেছে সকালে। সারা নিজে থেকে সাজছে। আরোহী সারার ঘরে প্রবেশ করেনি গতকাল থেকে। গাঢ় সবুজ রঙের বেনারসি পরেছে সারা, এখনো নিজেকে সাজায়নি। আজ মন ভরে সাজাবে নিজেকে। নীরব হয়ে দাঁড়িয়ে আয়নায় নিজেকে প্রতিচ্ছবি দেখছিল সারা। চেহারায় কোনো ভাবান্তর নেই। স্থির দৃষ্টিতে তাকিয়ে শুধু আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে যাচ্ছে। নিজের ভাবান্তরের মাঝে আয়নার দিকে দৃষ্টি রেখে পাতলা গোলাপি ঠোঁট জোড়া নেড়ে বিড়বিড় করে বলে উঠল, বদদুয়া নিয়ে আমাদের একটা সংসার হওয়ার কথা ছিল। সারা পলকহীন চোখ জোড়া থেকে গরম নোনা জল গড়িয়ে পড়লো এবার। অথচ সে মনে প্রাণে জেদ খাটিয়ে বসেছিল। অশ্রু গড়াতে দিবে না সে। মানুষটার জন্য কান্না মানায় না। তবু এই ক্লান্ত মায়াবী চোখ জোড়া থেকে অবাধ্য নোনা জল গড়িয়ে পড়লো ফর্সা গাল বেয়ে। সারা চোখের পানি মুছল না। আয়নার দিকে তাকিয়ে দেখলো গড়িয়ে পড়া নোনা জলটুকু। আজ অব্দি এই চোখের পানির কারণ একজনই হয়ে এসেছে। সারা চেহারায় ভাবারন্ত প্রকাশ পেল এবার। একটা চাপা আর্তনাদ, ক্ষোভ, আফসোস, অভিমান সব যেন একসঙ্গে বহিঃপ্রকাশ ঘটালো মেয়েটা। কান্নায় ভেঙে আসছে কণ্ঠস্বর, তবু শক্ত গলায় চাপা অভিমান প্রকাশ করলো মেয়েটা। আয়নার দিকে দৃষ্টি রেখে চাপা অভিমানী সুরে বলে উঠল, শুধু আজকে আমি আপনার জন্য কাঁদবো, আর কোনোদিন আপনার জন্য আর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে না। আপনি আমার আফসোসের কারণ হয়ে থাকুন, আমি চাই না আপনাকে। আপনি শুধু আমার দুর্বলতা দেখেছেন, আমার কঠোরতা দেখেননি। কি ভেবেছেন আমি পারবো না? ঠিক পারবো। আপনি নামক আফসোস নিয়ে বেঁচে থাকতে কষ্ট হবে না, একটু কাঁদবো না আমি। খুব বেশি সময় এই কঠোরতা চেহারা স্থায়ী হলো না। ডুকরে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। জীর্ণ শীর্ণ দেহটা নিয়ে ধূপ করে বসে পড়লো মেঝেতে। লম্বা চুলগুলো জায়গা করে নিল মেঝেতে। শ্বাস আটকে আসছে। এই শ্বাসটা যেন ভীষণ ভারী লাগছে আজ। অসহায় যন্ত্রণা থেকে মুক্তি পেতে শ্বাসটা যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাইছে বারবার। যন্ত্রণার সাথে সাথে চাপা অভিমানটাও গাঢ় হচ্ছে। নিজের উপর ভয়ঙ্কর ক্রোধ হচ্ছে। কিসের লোভে মানুষটার মায়া ডুব দিয়েছিল কে জানে? আজ না থাকতো মায়া, না থাকতো কোনো ভয়ঙ্কর অসহনীয় যন্ত্রণা।
সারা কান্না জড়িত কণ্ঠে ও স্পষ্ট সুরে আওড়ালো, আমার কাদার জন্য আপনার বুক আর প্রয়োজন নেই। প্রয়োজন নেই আপনার আদর মাখা ডাক, এই ছাড়া আর আপনার প্রয়োজন নেই। আমি আপনার কলঙ্ক গায়ে মাখবো না, আপনার বদনামের কারণ হব না। এছাড়া আপনাকে ছাড়া ভালো থাকবে। সানি চাবি ঘুরিয়ে আলমারি একটা বন্ধ দরজা খুলে বিশাল কালো ব্যাগটা বের করে এনে বিছানায় রাখলো। দুপুরের আগে বের হতে হবে, সাভারে পৌঁছতে 1 ঘন্টা সময় লেগে যাবে। সানি পরনে ধবধবে সাদা রঙের আর একটা কালো প্যান্ট। সানি বেগে চেন খুলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো একটা। এগুলো সে ঘৃণা করে, ভয়ঙ্করভাবে ঘৃণা করে। আজ পরিস্থিতি যেন এত নিষ্ঠুর হয়ে তাকে আজ ঘৃণার আশ্রয় নিতে হচ্ছে। প্রথম দিন এইগুলো ধরতে হাত কাঁপছিল তার, তবে আজ তার হাত কাঁপছে না, বরং এক একটা মনোযোগ দিয়ে দেখতে লাগলো সানি। কপালে কয়েক স্তর ভাঁজও পড়েছে। মুহূর্তে চেহারার ভয়ঙ্কর কঠোরতা প্রকাশ পেল। নিজের সুবিধা অনুযায়ী বাছাই করে গ্লোভস, শত্রু পিস্তলটা হাতে তুলে নিল। ইপিট ওপিট ভালোভাবে ঘুরিয়ে দেখতে লাগলো সানি। পিস্তলটা প্যান্টের পকেটে ঢুকিয়ে নিল। বেগের চেন লাগিয়ে আলমারিতেও যথাস্থানে রেখে আবার চাবি ঘুরিয়ে তালা বন্ধ করে দিল। আলমারি থেকে কালো রঙের ব্লেজার বের করে নিল। সাবধানের সহিত আড়াল করে নিল ঘৃণিত অস্ত্রটাকে। সারা আয়নায় নিজেকে ভালোভাবে দেখেছিল। একসময় ইচ্ছে ছিল টকটকে লাল রঙের বেনারসি পরবে। এখন এ যেন রং বিষের মতো লাগে, তাই এই সবুজ রঙের বেনারসি কিনেছে। মন মতো নিজের হাতে ভারী সাজে নিজেকে সাজিয়েছে। ঠোঁটে কালো লাল রঙের লিপস্টিক, ভারী মেকআপ, ঢাকা পড়েছে অবহেলায় তৈরি হওয়া মুখের কালো দাগগুলো। সাজের ভেতর চোখের কাজলটাই অপূর্ণ রয়েছে শুধু। সানির পছন্দের সাজ ত্যাগ করেছে সারা। আয়না নিজেকে দেখেছে নতুন সাজে। খট করে দরজা খোলার আওয়াজ পেছন ঘুরে তাকালো সারা। আরোহী সারার দিকে না তাকিয়েই বলে উঠল, তাড়াতাড়ি রেডি হতে বলল, সবাই চলে এসেছে, একটু পরে এসে আমি নিয়ে যাব। সারার বুকটা মোচড় দিয়ে উঠল তৎক্ষণাৎ, তবু নিজেকে শক্ত করে জবাব দিল, একটু তাড়াতাড়ি আসিস, চুল বেঁধে চুলে গোলাপ পরিয়ে দিস। আরোহী সারার দিকে না তাকিয়ে ছোটো করে জবাব দিল, ঠিক আছে। সোফায় বসে রয়েছে পাত্রপক্ষ, ছেলে সহ পরিবার আর হয়তো ঘনিষ্ঠ আত্মীয়, আর সব মিলে 10 জন হবে। রাইহান খান আর রবিউল খান বসে রয়েছে সবার সম্মুখে। টুকটাক কথা চলছিল সবার মাঝে। ড্রয়িংয়ে কোণে দাঁড়িয়ে শাহানা বেগম আর নূরজাহান বেগম কথোপকথন শুনছিলেন। সাফি দাঁড়িয়ে রয়েছেন রাইহান খানের পাশে। কিছুক্ষণের মধ্যে সারাকে আনা হবে। তাদের গুরুত্বপূর্ণ আলাপচারিতার মাঝে থতমত পায়ে খানবাড়ির ভিতরে প্রবেশ করলো সানি। সানির চেহারায় ভাবমূর্তি অচেনা। সানিকে দেখে বেশ অবাক হয়ে উঠে দাঁড়ালো রবিউল খান। ঝড়ের আগাম পূর্বাভাস পেয়ে গেল সবাই। রাইহান খান অবাক হলো কিনা জানা নেই, তবে চেহারায় কোনো পরিবর্তন এলো না তার। সেভাবে আসন পেতে বসে রইলেন। শাহানা বেগম আর নূরজাহান বেগম এক প্রকার আতঙ্ক নিয়ে দাঁড়িয়ে রইলেন। তবে এতদিন পর সানিকে দেখে যেন চোখের তৃষ্ণা মিটল মায়েদের। আয়াত সিঁড়ির সামনে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে, যেন সবটাই তার জানা। সানিকে দেখে সাফিও বেশ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কি ঘটতে চলেছে এটা তার বুঝতে বাকি রইল না। বিপাকে পড়েছে সে নিজেও। বাবার সম্মান বাঁচাবে নাকি ভাইয়ের সঙ্গ দিবে। তবে সানির থেকে এটা আশা করেনি সাফি। ভরা মজলিসে কেন তামাশা করতে হবে? এই দীর্ঘ 5 মাস কোথায় ছিল? এটা সানির কোনো ক্ষোভ নয় তো? নানা প্রশ্ন দোটানায় ফেলে দিয়েছে সাফিকে। সানি আশেপাশে তাকালো না, শুধু একটা খালি চেয়ার টেনে আনলো। পাত্রের একদম মুখোমুখি বসলো সানি। কারো হুট করে আগমন দেখে সবাই বোকার মতো তাকিয়ে আছে সানির দিকে। সানি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো পাত্রকে। গায়ের রং তার থেকে একটু চাপা হবে, তবে দেখতে মন্দ নয়। পরিপাটি অনেক পোশাক দেখে আন্দাজ করতে পারলো সানি। রাইহান খান সানির দিকে ক্রোধের দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠলেন, সানি তামাশা করো না, চুপচাপ বসে থেকো। সানি মুখে হাসি নিয়ে ঘুরে তাকালো রাইহান খানের দিকে। নিজস্ব ভঙ্গিতে বলে উঠল, বসেই থাকবো মামা, দেখছি আমার সারাকে কার হাতে তুলে দিচ্ছেন। তার থেকে আমার যোগ্যতা কতটুকু কম একটু মেপে দেখি। সানি আবারও ঘুরে তাকালো পাত্রের দিকে। স্বাভাবিকভাবে বলে উঠল, রনি তালুকদার রাইট? ছেলেটি বোকার মতো হেসূচক মাথা নাড়ালো। সানি উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে এক এক করে সবার সাথে হাসি মুখে হ্যান্ডশেক করে আবারও আরাম করে চেয়ার পেতে বসে পড়ল। সানি একটা স্বস্তির শ্বাস ছেড়ে বলে উঠল, আমি সানি মেহরাজ শিকদার, পেশায় একজন ডাক্তার, হার্ট সার্জন বিভাগে। কারো হার্টের সমস্যা থাকলে যাবেন, ফ্রিতে চিকিৎসা করাবো। 18 শতক জমির উপর সুন্দর একটা বাড়ি রয়েছে, পৃত্তিক ভিটা না, ওটা আমার নিজের টাকায়। যাবেন, আপনাদের সবার দাওয়াত রইল। আরও জানার আগ্রহ থাকলে অনলাইনে সন্ধান করবেন, পেয়ে যাবেন। সানি একটু থামলো। এবার রাইহান খানের দিকে ঘুরে তাকালো। রাইহান খান শক্ত চোয়াল নিয়ে বসে রয়েছে। চোখ জোড়া থেকে যেন ক্রোধ ঝরে পড়ছে। সানি নিঃশব্দে বাঁকা হেসে ঘুরে তাকালো পাত্রের দিকে। স্বাভাবিকভাবে বলে উঠল, এখানে কারোর সাথে কোনো ঝামেলা নেই আমার। ঝামেলা আমার মামার সাথে। সরি, উনি আমাকে ভাগ্নে হিসেবে মানে না, কিন্তু আমি মানি, যথেষ্ট সম্মানও করি। যাকে বিয়ে করতে এসেছে তাকে আমি বিয়ে করতে চেয়েছি। আপনার আর্থিক ইনকাম, পড়াশোনা, প্রত্যেক সম্পত্তির সাথে তুলনা করে আপনাকে ছোট করার কোনো ইচ্ছে নেই আমার। এটার পার্থক্য শুধু মামাই বিবেচনা করুক। আপনি তো ছেলে, অবশ্যই জানেন একটা ছেলে কতটা অসহায় হলে পায়ের পরে। যখন গলায় শ্বাস আটকে যায় তখন নিজেকে বাঁচাতে এ চেষ্টা করে। আমার ক্ষেত্রেও তাই। ওনার মেয়ের মাঝে আমি বাঁচি, তাই জান ভিক্ষা চেয়েছিলাম, উনি মানলেন না।
ওনার আমার বাঁচা মরাতে কোনো আসে যায় আসে না। যাই হোক, এসব প্রসঙ্গ বাদ, এগুলো আমাদের ঘরের বিষয়। সানি আবারও ঘুরে তাকালো রায়হান খানের দিকে, স্বাভাবিকভাবে বলে উঠল। মামা, তামাশা কি সবার সামনে করব, নাকি একসাথে হাসি মুখে বিদায় দিব? রায়হান খান সমাজে মান সম্মানের ভয়ঙ্কর ভয় করে। সমাজের চারিদিকে তার যথেষ্ট সুনাম রয়েছে। আজ অব্দি নিজের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন। এমনিতে মান সম্মান কম খেলো না ছেলেটা। সম্পূর্ণ মান সম্মান খোয়ানোর আগেই রায়হান খান উঠে দাঁড়ালেন। জোরপূর্বক মুখে হাসি এনে বাধ্য হয়ে বিদায় জানালেন। সানি স্পষ্ট ভাষায় বুঝতে কষ্ট হলো না তাদেরও। ঝামেলা না থাকাই ভালো। ভদ্র পরিবার, তাই তার সাথে কোনো তর্ক বিতর্ক না জড়িয়ে চুপচাপ বেরিয়ে গেলেন। রাগে পুরুষালী মধ্যবয়স্ক দেহটা থরথরিয়ে কাঁপছে। সানির দিকে রক্তচক্ষু নিয়ে তাকালেন রায়হান খান, দাঁতে দাঁত পিষে বলে উঠলেন, আজ নিজের রক্তের পরিচয় দিলে কতটা ভদ্র পরিবার দেখেছো, চুপচাপ বেরিয়ে গেল কোনো তর্ক বিতর্ক ছাড়া। আমি অর্থ দেখে আমার মেয়ের জন্য সম্বন্ধে আনিনি, ভদ্র পরিবার দেখে এনেছি। নিজের ঘরে সাপ পুষেছি, ছুবল মারল আজকে। মান সম্মান রাখলে তুমি আমার ন্যূনতম কৃতজ্ঞতা বোধ নেই। একটা পশু তো একটু হলেও কৃতজ্ঞতা দেখায়, তুমি তার থেকেও নিকৃষ্ট। কথাটা বুকে ধারালো অস্ত্রের মতো আঘাত করলেও সামলে নিল নিজেকে। টুটের কোণে হাসি এনে বলে শান্ত কণ্ঠে বলে উঠল, এমনটা তো আমিও চাইনি, আমি হাত পেতেছিলাম, পাইনি তো কি করব, আমি পারবো না আপনার মেয়েকে ছাড়া থাকতে। বাধ্য করলেন, আমি এখন কি করব? বেঁচে থাকার চেষ্টা না করে কি করব? আমিও করছি মামা। আমার জন্মসূত্রে একটা ভুল মাফ করা যায় না? এখানে আমার কি হাত বলুন? আমার আর কিসের যোগ্যতা কম রয়েছে? বরং যে ছেলে সম্বন্ধ এনেছেন, কেরিয়ার বলুন অর্থের বলুন, আমি এগিয়ে। একটা বিষয়ে পিছিয়ে যাব বলে পাগলের মতো নিজের কেরিয়ার করেছি। পাগলের মতো খেটে নিজে পরিশ্রম করে টাকায় হাসপাতাল করেছি, জমি বাড়ি বানিয়েছি শুধু আপনার মেয়ের জন্য। দিন না মামা, আপনার মেয়েকে আমার হাতে তুলে যত্নে রাখবো, কোনো অভিযোগ করার সুযোগ পাবেন না আপনি। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।